আচ্ছা, এখন আমাকে শোনা যায় কিনা একটু রেসপন্স করো তো। আমার কথা তো শুনতে পাও তোমরা, তাই না? আশা করি কথা শোনা যায়। একটু মেসেজ করো তো শোনা যায় কিনা, শুনতে পাও কিনা, এবং আমার পিডিএফটা দেখা যায় কিনা একটু বলো। ঠিক আছে, ওকে। দেখো, সাজেশন ক্লাস বিষয়টা তোমাদেরকে তো সবসময় বলি যে এখানে যারা পড়াশোনা করবে বা করেছো অলরেডি, তাদের জন্য কিন্তু এটা উপকার। এমনটা ভাবা যাবে না যে 2 দিন পরে বা একদিন পরে আমি সবকিছু করে ফেলবো বা এখান থেকে সবকিছুই কমন চলে আসবে, ভালো রেজাল্ট হয়ে যাবে অথবা পাস করব। এই চিন্তা ভাবনা থেকে তোমরা কিন্তু অবশ্যই বের হয়ে যাবে। এখানে সাজেশন বিষয়টা ইম্পর্টেন্ট, যে বিষয়গুলো হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়, তোমাদের সঙ্গে বলা হয় যে এই অংশটা ইম্পর্টেন্ট আছে। তো সেক্ষেত্রে এইটাকেই কেন্দ্র করে পরীক্ষার হলে যদি যাবা তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারো। তো এসব চিন্তা ভাবনা করে, এসব কথা বিবেচনা করে একটু পড়াশোনা ডিটেলস করো। বিশেষ করে শর্ট সাজেশন যেগুলো দেয়া আছে ওইগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে। শর্ট সাজেশনের বাইরে যেগুলো আছে ওইগুলো খুব একটা লাগবে না। লাগবে না বলতে আসলে শর্ট সাজেশন যেগুলো আছে এগুলো কমপ্লিট করলে তুমি এ প্লাসের কাছাকাছি একটা রেজাল্ট পেতে পারো। ঠিক আছে। আর এখানে যে সাজেশনগুলো দেওয়া হয়, সাজেশনমূলক আজকের ক্লাসটা তোমরা এখান থেকে মোটামুটি একটা ভালো কিছু করতে পারবা, যে পরীক্ষার একটু আগে, পরীক্ষার যাওয়ার আগে এই বিষয়গুলো দেখে গেলে, বা এই বিষয়গুলো অর্থাৎ এখন যে সাজেশন ক্লাস যেগুলো দেখবা এই বিষয়গুলো আগে থেকেই একটু দেখে গেলে এর ভিতর থেকে সর্বোচ্চ কমন আসার সম্ভাবনা একটু বেশি আর কি, এটাই আর কি। হ্যাঁ, তো প্রথম যে অধ্যায়টা আমরা দেখতে পাচ্ছি যে জরিপের ধারণা, এখানে সার্ভিং ওয়ান, যেহেতু এটা সার্ভিং অর্থই তো জরিপ, তাই না? তো জরিপের যে বিষয়টা, এই জরিপ বলতে কি বোঝো বা সার্ভিং কাকে বলে, এই অংশটা যদি কেউ বোঝো বা এই প্রশ্নের উত্তর যদি কেউ না দিতে পারো, এই বিষয় কিন্তু তার জন্য সমস্যা। বা একটা সাবজেক্টের মূল বিষয়, এই বিষয়টা যদি তোমরা না বোঝো তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম। এজন্য তোমাদের কাছে প্রথম যে বিষয়টা, যে আহ, যে প্রশ্নটা আমি দিচ্ছি সেটা হচ্ছে জরিপ কাকে বলে, জরিপ বলতে কি বোঝায়, বা জরিপ বা সার্ভেইং কাকে বলে, সার্ভেইং বলতে কি বোঝায়, এইটাই হচ্ছে 1 নম্বর প্রশ্ন তোমাদের। এরপরে 1 নম্বর, এটা হচ্ছে নাম্বারে আমি পরে করি, আগে দাগাই কোনগুলো বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বেশি ইম্পর্টেন্ট আছে। এরপরে জরিপ বলতে কি বোঝায়, এরপরে কি আছে মানচিত্র, মানচিত্র নকশার মধ্যে পার্থক্য, মানচিত্র এবং হ্যাঁ, মানচিত্র নকশার মধ্যে যে পার্থক্যর যে বিষয়টা তোমরা শিখেছো অলরেডি, যে একটা বড় স্কেলে অঙ্কন করা হয়, একটা ছোট স্কেলে অঙ্কন করা হয়। তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটা। এইটা যদি মনে করো যে ধারাবাহিকভাবে ইম্পর্টেন্টের দিক থেকে আমি যদি দাগাই, এটা 1 নম্বর, আর এটা হচ্ছে তোমরা 2 নম্বরে রাখবা। এরপরে যেগুলো আছে, যে ভূমণ্ডলীয় জরিপ কাকে বলা হয়, ভূমি জরিপ কি কি, জরিপের উদ্দেশ্য ভিত্তি করে জরিপ কত প্রকার, কি কি, পিডিএফ তারপরে রেকর্ড দুইটাই পাবা। তোমরা একটু একটু ধৈর্য ধরো, আগে ক্লাসগুলো করো। হ্যাঁ, আগে ক্লাসগুলো করো, অন্য কোনো প্রসঙ্গে আহ, এটা এড়িয়ে চলো এখন, অন্য কোনো প্রসঙ্গে আসার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, একটু ওয়েট।
আচ্ছা, এখন ভূমণ্ডলীয় জরিপ, এটা যদি আমি 3 নাম্বার রাখি, এটা 3 নাম্বার রাখলাম, এই অধ্যায় থেকে 3 নাম্বার। হ্যাঁ, এরপরে আর কি আছে? আর সেরকম কোনো কিছু নেই। জরিপ সংক্ষিপ্তর মধ্যে কি জরিপ করার সরজমিন কাজগুলো কি কি, সমতলীয় জরিপের বৈশিষ্ট্য কি কি, ভূমণ্ডলীয় জরিপের বৈশিষ্ট্যগুলো কি কি, এই অংশটা কিন্তু এইটা বেশি ইম্পর্টেন্ট। দেখো এরপরে কি কি আছে? নকশা, এরপরে রচনামূলক, সমতলীয় জরিপ, ভূগোলীয় জরিপের মধ্যে পার্থক্য, এইটা পড়তে হবে। আর এইটা হচ্ছে 1 নাম্বার হিসাবে নকশা মানচিত্রের মধ্যে তুলনামূলক পার্থক্য। এটা এটা কিন্তু তুমি যদি এখানে এটা পড়ো, তার মানে এটা এখানে কিন্তু কাভার হয়ে যাবে। ঠিক আছে, এই অংশ কাভার হয়ে যাবে। এখন এক অধ্যায়ের একটা প্রাথমিক ধারণা তোমাকে যেটা পড়তেই হবে, যেটা না পড়লেই না। অর্থাৎ এই অধ্যায় থেকে কেউ যদি মনে করো, মানে যারা একদমই মানে কিছু পড়োই না এই পর্যন্ত, তবে তাদের জন্য কিন্তু একটা রিস্ক হয়ে যাবে। তারপরেও বলতেছি যে ওই শর্ট সাজেশনটা দেখার পরে তোমরা যদি মনে করো যে এখানে 2টা কোশ্চেন আমাকে দেখতেই হবে, 2টা কোশ্চেনের বেশি আমি পারবো না, তাহলে সে কি করবে জানো? এই যে প্রথম দেখবা হচ্ছে জরিপ কাকে বলে, মানচিত্র নকশার মধ্যে পার্থক্য, এই 2টা তোমাকে দেখতেই হবে। এই যে এখানে যে 3টা দাগিয়ে দিছি না, বা 4টা যে দাগিয়ে দিছি, এই এখান থেকে তোমাকে 1 নম্বরে যেটা রাখবা মানচিত্র নকশার মধ্যে পার্থক্য, 2 নম্বরে হচ্ছে জরিপ বলতে কি বোঝায়। এটা 2টা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আমি এটা আরেকটা কালার দিয়ে দেখাই তোমাদেরকে। আচ্ছা থাক, ওটা হয়ে গেছে। ওয়েট, আচ্ছা এই যে যেটা বলতেছি, এই যে এই একটা অংশ, এই একটা অংশ তোমাকে এটা এটা দেখতেই হবে, কিন্তু এর বিকল্প কোনো কিছু নাই যে এখান থেকে বাদ দেওয়া যাবে না কিন্তু এই 2টার মধ্যে। এরপরে যেটা আছে মানচিত্রের কথা যেটা বললাম, কিন্তু আহ নকশা মানচিত্রের মধ্যে তুলনামূলক পার্থক্য রচনামূলকের ক্ষেত্রে, এটা যদি পড়ো কিন্তু এখানে যা আছে 6 নম্বরের ডিটেলস, এটা হচ্ছে হয়ে যাবে আর কি। হ্যাঁ, নকশা মানচিত্রের মধ্যে তুলনামূলক পার্থক্য যেটা আছে রচনামূলকে, এটা সংক্ষিপ্ত বলো তারপরে অতি সংক্ষিপ্ত বলে, 2টা কিন্তু কাভার হয়ে যাবে। তবে রচনামূলক যেগুলো আছে এটা অতটা ইম্পর্টেন্ট না। এখানে এখানে যেটা আছে ওইটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না। তাহলে তাহলে এখান থেকে ওভারঅল যে বিষয়টা সর্বশেষ, এগুলো মোস্ট ইম্পর্টেন্টের কথা আমি বলেছি যে এইগুলো ইম্পর্টেন্ট। সর্বশেষ যেটা বলতেছি যে যে এখান থেকে কেউ যদি 3টা আছে, আমি 3টা দাগাইছি, এই 3টার মধ্যে কেউ যদি মনে করে যে না আমি 2টা পড়বো, তার মানে সে মানচিত্র নকশার মধ্যে পার্থক্য, জরিপ বলতে কি বোঝায়, এই 2টা অংশ পড়া লাগবে। আর যদি মনে করো যে আমি একটা পড়বো, তার মানে সে কি পড়বে, এই যে জরিপ বলতে কি বোঝায় এইটা পড়তে হবে, এবং সংক্ষিপ্ত বা রচনামূলক থেকে এই অংশটা এইটা পড়তে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায় যাব, শিকল জরিপের মূলনীতি। শিকল জরিপের মূলনীতি এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার থেকে বিভিন্ন জবের পরীক্ষা প্লাস ডুয়েটের পরীক্ষা কিন্তু এটা এসে থাকে। ঠিক আছে, জব প্লাস ডুয়েট, অর্থাৎ এই অংশ সুন্দরভাবে কেউ যদি পড়ে, তার মানে ওই অংশটা তার কাভার হয়ে যাবে। যাই হোক, আমরা জব ডুয়েট বাদ দিয়ে আমরা একাডেমিক বিষয়টা দেখি। শিকল জরিপের মূলনীতি, শিকল জরিপের মূলনীতি সবচেয়ে এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এইটা, এটা আমি 1 নম্বরে দিলাম। এরপরে শিকল জরিপ বলতে কি বোঝায়, এটাও ইম্পর্টেন্ট আছে, এই অধ্যায়ে কিন্তু ইম্পর্টেন্টের দিক থেকে একটু বেশি আছে। এরপরে ভিত্তি রেখা কি, গ্রন্থি রেখা কি, সুঠাম ত্রিভুজ কি, তারপরে গান্টার শিকল বলতে কি বোঝো, ভূমি পরিমাপ গান্টার শিকল ব্যবহৃত হয় কেন, একটু গুরুত্ব দিয়ে। সুঠাম ত্রিভুজ যেটা আছে, এটা আছে এই অধ্যায়ের কয় নম্বর, 2 নম্বরের দিক থেকে ইম্পর্টেন্ট। এটা 2 নম্বর যেহেতু দিয়েছি, এটা এটা 3 নম্বরের হিসাবে বিবেচনা করবা। আমি আমি আরেকটু আমি বিষয়টা আবার পড়ি, আবার দাগাই দিই। সেটা হচ্ছে কি, ইম্পর্টেন্টের দিক থেকে যদি মনে করো যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, এইটা। তারপরে দ্বিতীয়টা রাখবা সুঠাম ত্রিভুজ, এই যে 8 নম্বরটা, দ্বিতীয়টা 8 নম্বরটা। এরপরে যেটা আছে
তিন নাম্বারটা রাখবা, অর্থাৎ তিন নাম্বার ইম্পর্টেন্টের দিক থেকে যদি মনে করো তিন নাম্বারটা কোনটা, সেটা হচ্ছে শিকল জরিপে বলতে কি বোঝায়, শিকল জরিপ বলতে কি বোঝায়। এরপরে আসি, এরপরে কি গানটার শিকল, এটা 4 নম্বরে রাখবা, এটা 4 নম্বরে রাখবা। এরপরে 5 নম্বরে তোমাদেরকে আমি কম্বাইন্ড আকারে কিছু বলতে চাই, সেটা হচ্ছে এই যে গ্রন্থি রেখা আছে না, বেজ রেখা, এটা হচ্ছে বেজ রেখা, তাই না? দুইটা কৌণিক থেকে, অর্থাৎ একটা জরিপের পরিমাপকালে সর্বোচ্চ যে রেখাটা সেটাই, সর্বোচ্চ দূরত্বের যে রেখাটা সেটাই হচ্ছে কি বেজ রেখা। এখন এই কৌণিক থেকে অর্থাৎ ত্রিভুজ থেকে যখন একটা লাইন কনসিডার করব, সেটাকে কি বলা হয় বলো তো? এটা হচ্ছে কি গ্রন্থ, এটা হচ্ছে একটা টাই রেখা আছে, টাই রেখা আছে এটা, এটা হচ্ছে টাই রেখা। আহ টাই, আরেকটা কি আছে, যা হোক, এখানে তিনটা যে রেখা আছে, এখানে তিনটা ভিত্তি রেখাতে একটা ভিত্তি রেখা, আরেকটা আছে কি আছে, এটা কৌণিক থেকে একটা রেখা থাকবে, আরেকটা আছে টাই রেখা। এই যে টাই রেখার যে বিষয়টা, এই তিনটা কিন্তু তোমাদেরকে মনে রাখতেই হবে, এই তিনটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। দেখো আমাদের সংজ্ঞাটা এখন জানানো বা শেখার কোনো উদ্দেশ্য না, আমরা সাজেশন ক্লাস করতেছি কিন্তু, ঠিক আছে? সাজেশন ক্লাসটা করতেছি, সাজেশন ক্লাসের বিষয়টা একটু, প্রশ্নগুলো একটু খেয়াল করে রাখো, এটা বুঝলেই হবে। তার মানে যে বিষয়গুলো আমরা দেখালাম, কি কি বিষয় দেখালাম, এখান থেকে ইম্পর্টেন্টের দিক থেকে তোমাদেরকে বলেছি যে আহ, যে ইম্পর্টেন্টের দিক থেকে যে বিষয়গুলো আছে, এখানে কি করবা, এই যে এক অনুসারে, অর্থাৎ কেউ যদি তিনটা প্রশ্ন করতে চাও বা পড়তে চাও, সেটা কি করবে, সে হচ্ছে 1 নম্বর পড়বে, অর্থাৎ শিকল জরিপের মূলনীতি এই একটা পড়বে। তারপরে 2 নম্বর সুটাম ত্রিভুজ কি বা কৃষ বা অসুটাম ত্রিভুজ কি, সে 2 নম্বর দুইটা পড়বে। আর যদি কেউ তিনটা পড়তে চায়, তাকে কি করতে হবে, এই শিকল জরিপ বলতে কি বোঝায়, তাকে ওইটা পড়তে হবে। আর কেউ যদি চারটা পড়তে যায়, গানটার শিকল বলতে কি বোঝো, তাকে চারটা পড়তে হবে। আর 5 নম্বরের কথা যেটা বলতেছি, 5 নম্বরের কথা যেটা বলতেছি, যে এটা 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 হচ্ছে কি বেজের কথা বলেছিলাম, যে বেজ লাইন এবং চেক লাইন, এটা কৌণিক থেকে যেগুলো আসবে এগুলো হচ্ছে কি চেক লাইন। আর এখানে মাঝখানে, অর্থাৎ এই যে কৌণিক বাদে যখন এই মাঝখান থেকে যে লাইনগুলো আসবে, ভিত্তিরেখাকে স্পর্শ করলে সেটা হচ্ছে কি চেক লাইন, বা চেক লাইন কোনটা, এই কৌণিক থেকে। আর গ্রন্থি রেখা অর্থাৎ টাই, টাই লাইন যেটা আছে, টাই অর্থাৎ আমাদের টাইটা কোথায় বাঁধি বলো তো? টাইটা কিন্তু গলায় বাঁধি, অর্থাৎ মিডিল পয়েন্ট থেকে বাঁধি। তার মানে এই মিডিল থেকে কনসিডার করবা, বিবেচনা করবা, সেটাই হচ্ছে কি, এটা হচ্ছে মানে টাই লাইন বা গ্রন্থি রেখা। আশা করি এই বিষয়টা, এই এতটুকু বিষয়টা যতটুকু বলেছি, এই অংশটা তোমরা মনে রাখলেই হবে। এখান থেকে যে গ্রন্থি রেখা, তারপরে ভিত্তি রেখা, শিকল জরিপ, ভিত্তি রেখা যেটা আছে, এই অংশটা কি হবে, এই অংশটা এখান থেকে পড়লেই মোটামুটি একটু ধারণা নেওয়া আর কি এখান থেকে, ঠিক আছে? তার মানে এটা 5 নম্বরে রাখলাম আমি, এই রেখাগুলো অর্থাৎ গ্রন্থি রেখা, বেজ রেখা এবং যে চেক লাইন, অর্থাৎ চেক লাইন, টাই লাইন এবং চেক লাইন, টাই লাইন এবং বেজ লাইন, এই তিনটা অংশ তোমরা এখান থেকে দেখে যাবা। এরপরে কি আছে, শিকল জরিপের উদ্দেশ্যগুলো কি কি, দেখো আমরা আমরা তো সার্ভিং পড়তেছি, সার্ভিং এর শিকল জরিপের উদ্দেশ্য যদি আমরা না বুঝি, না শিখি, তাহলে কিন্তু হবে না। তাহলে এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ অতি মানে সংক্ষিপ্তের মধ্যে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু। এরপরে আহ শিকল জরিপের গ্রন্থি রেখা, যাচাই রেখার মধ্যে পার্থক্য, এখানে এই সংজ্ঞাটা পড়লে মোটামুটি ওইটা কিন্তু কভার করতে পারবা। এটা হচ্ছে 2 নম্বরে আমি রাখলাম। এরপরে প্রিজম স্কয়ারের ব্যবহার আমরা পরে দেখতেছি এটা। এরপরে আহ যেগুলো আছে, শিকল জরিপ আস্তে হতে অংশের দিকে রাখা হয় কেন, এটা 3 নম্বরে রাখবা, এটা 3 নম্বরের, আচ্ছা এটা 2 নম্বরে রাখো। ইম্পর্টেন্টের দিক থেকে এটা 2 নম্বরে, মানে 2 নম্বরে রাখো। তার মানে 1 নম্বর কোনটা, এইটা। 2 নম্বর কোনটা, এই যে শিকল জরিপ আস্তে হতে অংশের দিকে হয় কেন, 1 2, এটা 3, এটা 3।
তার মানে কেউ যদি দুইটা পড়তে চাও, অতি সংক্ষিপ্ত কেউ যদি এখান থেকে দুইটা পড়তে চাও, তাকে এই দুইটা দেখে যেতেই হবে কিন্তু, ঠিক আছে? এরপরে শিকল জরিপ মানে রচনামূলকে আসি। রচনামূলকে আসি যে শিকল জরিপ পরিচালনার নীতিগুলো ব্যাখ্যা করো, খুবই ইম্পর্টেন্ট। 1 নম্বর এটা দিলাম আমরা। এটা গান্টার শিকল, প্রকাশের শিকল, মিটার শিকলের মধ্যে পার্থক্য যেটা আছে না, এটা সংক্ষিপ্তের মধ্যে আসার সম্ভাবনা এবার বেশি। এটা এই অংশটা সংক্ষিপ্তের ভিতরে চলে যাবে, অর্থাৎ গানটা শিকলে যে 64 ফিটের যে দৈর্ঘ্য এইটা আছে, প্রকৌশল শিকল 100 ফিটের যে বিষয়টা আছে, তারপরে মিটার শিকল যেটা আছে 1 মিটার যে বিষয়টা আছে, এই বিষয়গুলো একটু তোমরা ভালো করে দেখে যাবো, হ্যাঁ, দেখে যাবা এটা। এরপরে অপটিক্যাল স্কেলের যে বিষয়টা, অপটিক্যাল স্কেলের যে 3 অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আছে সেটা হচ্ছে কি, এই যে অপটিক্যাল স্কেলের নীতি লেখো। অপটিক্যাল স্কেয়ার কি এবং নীতি, এটা কিন্তু একত্রে। অপটিক্যাল স্কেয়ার কি, অপটিক্যাল স্কেয়ারের নীতিগুলো কি, এটা একত্রে। অর্থাৎ এই অপটিক্যাল স্কেয়ার সম্পর্কে এখান থেকে একটা পাবা তুমি ইনশাল্লাহ, হ্যাঁ, এখান থেকে একটা পেয়ে যাবা। এখানে কোনোটাই কিন্তু ওইভাবে গুরুত্বপূর্ণহীন কোনোটাই না, তিনটাই। অর্থাৎ এই যে এখানে যে 1 2 3 যেটা আছে, এই তিনটার মধ্যে থেকে একটা পাবে ইনশাল্লাহ, হ্যাঁ। এরপরে অপটিক্যাল স্কেলের গঠন যেটা আছে, এটাও রচনামূলকের থেকে তোমার সংক্ষিপ্ততে বেশি বেশি গুরুত্বপূর্ণ। এটা সংক্ষিপ্ত কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে এরপরে আরেকটা চ্যাপ্টার আমরা যাব, সেটা হচ্ছে শিকল জরিপের কার্যপ্রণালী। শিকল জরিপের কার্যপ্রণালীর মধ্যে কি কি আছে দেখো তো। যে প্রাথমিক জরিপ, এইটা জরিপ রেখার পঙ্ক্তিকরণ বলতে কি বোঝায়, এটা আমি 1 নম্বর রাখবো। তারপরে স্থায়ী স্টেশন জরিপ লিপি কেন ব্যবহৃত হয়, জরিপ লিপি কেন ব্যবহৃত হয়, এটা 2 নম্বরে রাখতে পারলাম। আচ্ছা, এই এই হচ্ছে মোটামুটি, এটা এইগুলো বেশি ইম্পর্টেন্ট আছে। এরপরে যেটা আছে শিকল জরিপের ধাপগুলো ধারাবাহিকভাবে লেখো, এটা এটা সংক্ষিপ্ততে আসার সম্ভাবনা বেশি। সংক্ষিপ্ততে আসার সম্ভাবনা কিন্তু এটা বেশি, এটা এটা এবারের জন্য বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে রচনামূলক যেটা আছে, জরিপ রেখার সতর্কতাগুলো লেখো। জরিপ রেখার সতর্কতা যেটা আছে, এই একটা অংশ, এটা অর্থাৎ এটা যদি এটা 1 নম্বরে দেবো, এটা 2 নম্বরে দেবো। আচ্ছা, এরপরে এরপরে যেটা আছে দেখো, শিকল জরিপের পরিমাপের প্রতিবন্ধকতা কি কি। শিকল জরিপের প্রতিবন্ধকতা যেগুলো আছে, এর মধ্যে যেটা আছে শিকল জরিপের প্রতিবন্ধকগুলো কি কি, যেহেতু অধ্যায় ভিত্তিক যে বিষয়গুলো, যে হেডিংটা থাকে, ওই হেডিং অনুসারে ওই হেডিং অনুসারে কিন্তু প্রশ্নগুলো পড়তে হয়। অর্থাৎ এখানে যেমন শিকল জরিপের প্রতিবন্ধকতার বিষয় আছে না, এই প্রতিবন্ধকতা আসলে কি, এই বিষয়টা যদি তুমি এই অধ্যায় থেকে জ্ঞান অর্জন করো বা নিয়ে থাকো, তাহলে এই অধ্যায় সম্পর্কে মোটামুটি একটা ধারণা, ক্লিয়ার একটা ধারণা কিন্তু অলরেডি চলে আসে। এখন এই প্রতিবন্ধকতার বিষয় কাকে বলে এবং এই প্রতিবন্ধকতা বিষয়টা কি, এই বিষয় যদি এই পঞ্চম অধ্যায় তোমার এই মাথায় থাকে, তাহলে কিন্তু এই অধ্যায় সমস্ত কিছু তোমার মাথায় চলে আসলো। এখন কি কি বিষয়গুলো ইম্পর্টেন্ট আছে, সেই বিষয়গুলো এখন দেখি। যেমন শিকল জরিপের বাধা বিপত্তি বলতে কি বোঝো, খুবই ইম্পর্টেন্ট, এই অধ্যায়ের রেসপেক্টে এটা বেশি ইম্পর্টেন্ট। শিকল জরিপের প্রতিবন্ধকগুলো কি কি, বাধা বিপত্তি বলতে কি বুঝো, বা বাধা বিপত্তি বা প্রতিবন্ধকতা বিষয়গুলো কিন্তু একই বিষয়। এরপরে এটা 2 নম্বর হিসাবে সবচেয়ে বেশি কিন্তু এটা ইম্পর্টেন্ট। এরপরে শিকল নদীর প্রস্থ নির্ণয়ে যে কোনো একটি পদ্ধতি চিত্র সহ বর্ণনা করো, খুবই ইম্পর্টেন্ট, অতি সংক্ষিপ্তের জন্য খুবই ইম্পর্টেন্ট। কি বলো, দেখা যায় না? আচ্ছা, এটা একটু একজন একটু রেসপন্স করো তো, দেখা যায় কিনা। আশা করি, আমি তো দেখতে পারছি, তোমার যা মানে যে দেখতে পারছো না, যে দেখতে পারছো না যে দেখতে পারছো না সে একটু নেটটা একটু দেখো, নেটটা একটু শিওর হয়ে নাও। দেখো তো, আমি তো
আমি তো দেখতে পারছি তোমরা। আরেকবার রেসপন্স করো তো, আরেকবার রেসপন্স করো তো, দেখা যায় কিনা দেখো তো। হ্যাঁ, আমি তো এই তো দেখা তো যাচ্ছে, আমি নিজেও দেখতে পারছি, কিন্তু এখন যাদের দেখা যাচ্ছে না তাদের নেটের প্রবলেম হয়তো, বুঝছো? যাদের দেখা যাচ্ছে না তারা সম্ভবত নেটের প্রবলেমের কারণে এগুলো হয় আর কি। হ্যাঁ, একটু যারা সমস্যা হবে, আমি নিজেও দেখতে পারছি, আমি মোবাইল নিয়ে কিন্তু আমি এই বিষয়গুলো দেখছি। হ্যাঁ, সবকিছু গ্রুপে দেয়া হবে আর কি। হ্যাঁ, তোমরা তোমরা দেখো, তোমরা সাজেশনটা একটু করো, ফলো করো। তাহলে তাহলে দেখো, এখানে রচনামূলকের মধ্যে আমরা কিন্তু বাধা বিপত্তি যে বিষয়টা অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্তের মধ্যে কিন্তু দেখেছি। হ্যাঁ, এখন এখানে যেটা আছে, এইটা তোমরা পড়ে যাবা। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এখানে আসলে রচনামূলক দুইটাই আছে, তো এখন এটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। হ্যাঁ, এটা বেশি ইম্পর্টেন্ট যে শিকল জরিপে যখন দর্শন বাধামুক্ত, মাপন বাধাগ্রস্ত, তখন পরিমাপের প্রতিবন্ধকতা অতিক্রমের প্রক্রিয়া আলোচনা করো, এটা বেশি ইম্পর্টেন্ট। শিকল জরিপের ভুল ভ্রান্তি, শিকল জরিপের ভুল ভ্রান্তি, এটা এটা এই চ্যাপ্টারের মধ্যে অর্থাৎ সার্ভিং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি একটা চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু এইটা। এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টারে আমরা কিন্তু ঢুকে গেছি। কি কি বিষয় এখানে আসতে পারে? এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেটা হচ্ছে কিন্তু ম্যাথ টার্মটা। ম্যাথ টার্মটা তোমাদেরকে এখান থেকে সুন্দরভাবে পড়তে হবে। এখান থেকে যে ম্যাথের মধ্যে যে সূত্রগুলো ব্যবহার হবে, এখানে যে ম্যাথগুলো আছে না, এখানকার যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো যে সূত্রগুলো ব্যবহার হবে, সেই সূত্রগুলো কিন্তু দিয়েই এই অতি সংক্ষিপ্ত, সেই সেই সংক্ষিপ্ত আর কি বলছি, যে গাণিতিক যে প্রবলেমগুলো, যে ম্যাথগুলো করব আমরা, সেই সূত্রগুলো দিয়েই কিন্তু এখানে এগুলো আছে। যেমন যেমন এখানে কি, ফিতার ঝুলনজনিত সংশোধনী সূত্রটি নোটেশন সহ ব্যাখ্যা করো। ফিতার টানজনিত সংশোধনী সূত্রটি নোটেশন সহ ব্যাখ্যা করো। দেখো, এই যে এই দুইটা যে প্রশ্নটা আছে, এই প্রশ্ন দিয়ে যদি কোনো ম্যাথ না আসে, ফিতার ঝুলনজনিত সংশোধনীর যেটা আছে না, এইটা দিয়ে যদি কোনো ম্যাথ না আসে, তাহলে মনে করো এইটা পরীক্ষার হলে অতি সংক্ষিপ্ত আকারে আসবে ইনশাল্লাহ। এরপরে যেটা আছে, ফিতার টানজনিত সংশোধনের সূত্র নোটেশন সহ লেখো। এখন এইটা যদি, এই ম্যাথটা যদি দিয়ে দেয়, তাহলে এইটা অতি সংক্ষিপ্ততে আসার সম্ভাবনা খুবই বেশি। তার মানে ফিতার টানজনিত সংশোধনী, ঝুলনজনিত সংশোধনীর সূত্র দিয়ে তোমাদের ম্যাথ কিন্তু আহ প্রায় 100% আমি দিলাম। মানে 100% দিলাটা কেমন হয়ে যায়, সম্পূর্ণটা 99.99%। এখান থেকে এই দুইটার ম্যাথের যে প্রশ্ন, অর্থাৎ যে সূত্রটা আছে, এই সূত্রটা দিয়ে কিন্তু তোমাদের ম্যাথ আসবে ইনশাআল্লাহ। অর্থাৎ এখান থেকে একটা ম্যাথ তোমরা পাবেই। হ্যাঁ, বিশেষ করে ইম্পর্টেন্ট কোনটা বলছি, যে টানজনিত সংশোধনী এবং ঝুলনজনিত সংশোধনী। এবং এখানে যে অতি সংক্ষিপ্ত, এখানে আমরা দেখতে পারছি অতি সংক্ষিপ্তের মধ্যে এটা হচ্ছে 2 নম্বরে রাখলাম কিন্তু আমি, ইম্পর্টেন্টের দিক থেকে এটা 2 নম্বর। এরপরে আহ পুঞ্জীবিত ভ্রান্তি যেটা আছে, এটা এটা 1 নম্বরে আমি এই অধ্যায়ে রেখে দিছি। পুঞ্জীবিত ভ্রান্তি বলতে কি বোঝায়, এটা 1 নম্বর। আবার 2 নম্বর কোনটি, এইটা। এরপরে ক্ষতিপূরক ভ্রান্তি বলতে কি বুঝো, এটা হচ্ছে 3 নম্বরে দিলাম। এরপরে স্বাভাবিক টান যেটা আছে, এটা 4 নম্বরে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নর বিষয়গুলো। এরপরে শিকলের বিভিন্ন সংশোধনীর নাম লেখো। তারপরে শিকল অতিরিক্ত লম্বা খাটো হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ অতি সংক্ষিপ্তর মধ্যে 1 নম্বরে এইটা, এটাও 99.99% ইনশাল্লাহ তোমাদের জন্য এটা প্রোভাইড করলাম। শিকলে শিকল অতিরিক্ত লম্বা অতিরিক্ত খাটো হয় কেন, শিকল জরিপে কি কি পুঞ্জীভূত ভ্রান্তির সৃষ্টি হয়, এটাও ইম্পর্টেন্ট আছে, এটা 90% আমি দিতে পারবো।
এটা এটা কি 1, এটা 2, অর্থাৎ এখান থেকে যে কেউ যদি মনে করো যে 2টা আমি পড়বো না, আমি একটা পড়বো, তাহলে তাকে এই যে 1 নম্বরটা কিন্তু পড়তে হবে। এরপরে শিকল জরিপের পরিমাপে যেসব ভুল ভ্রান্তি হয় তা বর্ণনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটাও দেখে যেতে হবে। তাহলে তার মানে এখান থেকে যে বিষয়গুলো আছে, সামারি করলে এখান থেকে ম্যাথ একটা আসবেই, ম্যাথ একটা আসবে, এখান থেকে একটা ম্যাথ পাবে। কোন ম্যাথ আসার সম্ভাবনা বেশি? ফিতার টানজনিত, ফিতার ঝুলনজনিত সংশোধনী। এই যে এল এল ভাগ যে 24 আছে, তারপরে ওমেগা এন পি হোল স্কয়ার, এই সূত্র দিয়ে আসার সম্ভাবনা কিন্তু এখানে বেশি। ঠিক আছে। আচ্ছা, এরপরে এরপরে আমরা আরেকটা অধ্যায় যাব। আহ সিমসন। আচ্ছা আচ্ছা, এটা 2 নম্বর দেখো, আলামত। আলামতের যে বিষয়টা, আলামতটা একটু পড়ে যাবা। এটা আলামত, এটা পড়ে যেতে হবে। তারপরে এটা যদিও আসেনি, 2 নম্বর প্রতিনিধিত্ব ভগ্নাংশ, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন যেটা আছে, এটা কিন্তু 1 নম্বরে আমি রেখেছি। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা এটা সপ্তম অধ্যায়ের যেটা আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এইটা। তারপরে আলামত, এটা 2 নম্বর। এরপরে কি আছে? জরিপ নকশায় ব্যবহৃত নিম্নোক্ত বিষয়সমূহের সার্ভে প্রতীক চিহ্ন অঙ্কন করো। এখানে নিম্নোক্ত বিষয়, যে বিষয়গুলো থাকবে, তোমরা বই দেখে নিও এগুলো। এগুলোতে এটা চিত্রগুলো অঙ্কন করার জন্য এটা আসতে পারে। এটা এটা কিন্তু আবার ডুয়েটের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ডুয়েটের জন্য ইম্পর্টেন্ট। ডুয়েটে যখন আসবে তখন এই বিষয়টা পড়বা, ওই নকশাগুলো আসে আর কি। হ্যাঁ, যা হোক, নকশা অঙ্কনের উপযোগী স্কেল উল্লেখ করো, এটাও দেখতে পারো। তাহলে এটা 1 নম্বর হিসাবে, এটা 2 নম্বর হিসেবে দিলাম। এরপরে সিমসন বা প্রিজমেটলের সূত্রটি বর্ণনা করো। এটা ইম্পর্টেন্ট, এটা এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এটা 90% আকারে দিলাম। এরপরে এইটা দিয়ে, বিশেষ করে প্রিজমেটল বা সিমসনের যে সূত্রগুলো দিয়ে এখান থেকে একটা ম্যাথ পেয়ে যেতে পারো। এটা কিন্তু জব, ডুয়েট সবগুলোই কিন্তু এখান থেকে আসে। ঠিক আছে, জব এবং ডুয়েট এখান থেকে কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আসে, অর্থাৎ এখানে সুন্দরভাবে এগুলো দেখে দিও। এটা বিশেষ করে সিমসনের যে সূত্রগুলো দিয়ে যেটা আছে, এইটা পড়ে যেতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে এরপরে বিয়ারিং। বিয়ারিং আমি আমি কিন্তু একটা অধ্যায় বলেছি, আমি কিন্তু একটা অধ্যায় বলেছি, সেটা হচ্ছে ম্যাথের যে বিষয়টা একটু আগে দেখাইলাম, অর্থাৎ 6 নম্বরের যে চ্যাপ্টারটা, 6 নম্বরের যে চ্যাপ্টারটা দেখাইলাম, যে এখানে যে ম্যাথগুলো আছে না, এই ম্যাথগুলো প্লাস এখানে 6 নম্বর চ্যাপ্টার এবং 8 নম্বর চ্যাপ্টার, 6 এবং 8 নম্বর চ্যাপ্টার, এখান থেকে অনেকগুলো প্রশ্ন পাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা পাবে। এরপরে বিয়ারিং, যেহেতু বিয়ারিং আসেনি, তারপরেও এই অধ্যায় সম্পর্কে যে ধারণাটা, বিয়ারিং সম্পর্কে ওই ধারণা পাওয়া যায়। বিয়ারিং মানে কি? কোণ, তাই না? আমরা শিখেছি বিয়ারিং বলতেই কোণ, সে ডানাবর্তে হতে পারে, বামাবর্তে হতে পারে। তার মানে এই যে আমার এই কথাটার দ্বারা যদি কেউ মনে রাখো, তাহলে কিন্তু এই বিয়ারিং এর অ্যান্সারটা করতে পারবা। ঠিক আছে, এতটুকু বিষয়টা বুঝাইতে পারলে হবে। বিয়ারিং মানে কোণ, স্যারকে এতটুকু বিষয়টা বুঝাইতে পারলে সে বিয়ারিং অংশ তার ক্লিয়ার। আচ্ছা, এরপরে চৌম্বক অনৈক্য, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে 2 নম্বর আকারে এটা দেব আমি। তারপরে না, 2 নম্বর আকারে আমার প্রতিসরণ কোণটা দেওয়ার দরকার, প্রতিসরণ কোণটা আমি দেব, এটা 2 নম্বরে। এরপরে এটা 3 নম্বরে দেব আমি। তারপরে স্থানীয় আকর্ষণ বলতে কি বোঝো, তারপরে মিলন ভ্রান্তি, এটা হচ্ছে চৌম্বক অনৈক্য যেমন ইম্পর্টেন্ট, তোমার মিলন ভ্রান্তিটাও সেই একই ইম্পর্টেন্ট। এই জন্য আমি 1 নম্বর ক্যাটাগরিতে এটা রাখলাম। তার মানে 1 নম্বর দেখলে তোমাকে এই দুইটা তোমাকে দেখতেই হবে, এগুলো দেখতেই হবে তোমাকে। তারপরে আমি আমি কি দেবো, ভৌগোলিক মুদ্রা বা প্রকৃত মুদ্রা একে বলতে কি বোঝো, এটা হচ্ছে আমি 4 নম্বরে দিলাম, 4 নম্বরে দিলাম, এটা 5 নম্বরে দিলাম। ঠিক আছে, এটা 5 নম্বরে দিলাম। যা হোক,
এই যে ইম্পর্টেন্টের দিক থেকে যে বিষয়গুলো তোমাদেরকে দাগিয়ে দিয়েছি, কেউ যদি 2টা পারো তাকে কি দেখতে হবে, এই 1 নম্বর, এই 1 নম্বর ক্যাটাগরি যেটা আছে এইটা দেখতে হবে, আর প্রতিসরণ কোণ এখানে 2টা দেখতে হবে তোমাকে। হ্যাঁ, আর আচ্ছা আরেকটা আছে সেটা হচ্ছে স্থানীয় আকর্ষণ, এটাও 1 নম্বর ক্যাটাগরিতে আমি রাখলাম। মিলন ভ্রান্তি, প্রতিসরণ কোণ, স্থানীয় আকর্ষণ এবং চৌম্বক অনৈক্য, এটা এটা আসলে কোনোটাই এখন একটাকে ছাড়া আরেকটা বাদ দেওয়া ওরকম রেখে দেওয়া যেতে পারে না, এই জন্য আমি দিলাম আর কি এখানে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের এখান থেকে ইম্পর্টেন্ট বিষয়টা। এই অতি সংক্ষিপ্ত যেটা আছে না, এখান থেকে অতি সংক্ষিপ্ত বেশি ইম্পর্টেন্ট আছে কিন্তু অষ্টম অধ্যায় থেকে বিগত যে অধ্যায়গুলো করাইছি তার মধ্যে থেকে সবচেয়ে বেশি অতি সংক্ষিপ্ত আসার সম্ভাবনা কিন্তু এখান থেকে বেশি। আবার আমি 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 আবার বলতেছি যে আমার কথা এরকমই করব না যে আমি যা বলেছি এরকমই হবে, এরকম বিষয় না। আমি গুরুত্বর দিক থেকে কিন্তু সবকিছু দাগিয়ে দিচ্ছি, এইগুলোই পড়লে যে হয়ে যাবে এরকম বিষয়টা নিয়ে তোমরা কিন্তু পরীক্ষার হলে যাবে না ইনশাল্লাহ, ঠিক আছে, এটা কখনোই করব না। আচ্ছা, এরপরে চৌম্বকীয় মধ্যরেখা, প্রকৃত মধ্যরেখা যেটা আছে, চৌম্বক অনৈক্য, স্থানীয় আকর্ষণ বলতে কি বুঝো, এটা হচ্ছে 1 নম্বর ক্যাটাগরি। তারপরে এটা হচ্ছে 2 নম্বর ক্যাটাগরি। আচ্ছা, এই দুইটা একটু বেশি দেখে যাবা, ভালো করে দেখে যাবা। এরপরে প্রিজোমেট্রিক কম্পাস, সার্বিয়ার্স কম্পাসের মধ্যে পার্থক্য আলোচনা করো। আচ্ছা, এরপরে সূর্যের ছায়া মধ্যরেখা নিরূপণের পরীক্ষা আলোচনা করে, এটা হচ্ছে 1 নম্বর রাখবো, এটা হচ্ছে 2 নম্বর রাখবো। এটা এটা দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট, তবে এটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট আছে তোমাদের, ঠিক আছে। আর এখান থেকে একটা ম্যাথ তো পাবেই, এখান থেকে একটা ম্যাথ ইনশাল্লাহ পাবে, এটা এই হচ্ছে বিষয় এখান থেকে। আচ্ছা, এরপরে বিয়ারিং রূপান্তরকরণ, বিয়ারিং রূপান্তরকরণ, সম্মুখ বিয়ারিং, পশ্চাৎ বিয়ারিং, সম্মুখ বিয়ারিং, পশ্চাৎ বিয়ারিং কোণের পার্থক্য, এইটা সম্মুখ বিয়ারিং কি, পশ্চাৎ বিয়ারিং কি, পূর্ণবৃত্ত বিয়ারিং এবং হ্রাসকৃত বিয়ারিং, এই কয়টা তোমাকে এখান থেকে পড়তেই হবে। এখানে যে 5টা কোশ্চেন আছে, পূর্ণবৃত্ত বিয়ারিং আমরা এক কথায় যে এনএস এর যে বিষয়গুলো আছে, উত্তর দক্ষিণ রেখা কল্পনা করে যে রেখাগুলো থেকে যে বিয়ারিং গুলো অঙ্কন করা হবে, এটা এই অংশটা বিবেচনা করে আমরা কিন্তু এইগুলো সব বুঝতে পারবো। অর্থাৎ এনএস কে কেন্দ্র করে এই 4টা বা 5টা প্রশ্ন কিন্তু এখান থেকে ক্লিয়ার আমি হতে পারবো। অর্থাৎ এন থেকে শুরু করে যা আছে সবই কি হোল সার্কেল বিয়ারিং, তাই না? তো এই যে বিষয়গুলো, অর্থাৎ এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, অর্থাৎ 1 থেকে 5 এটা সবই 1 নম্বর ক্যাটাগরিতে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। আর যদি মনে করো যে আহ, আমাকে এর ভিতর থেকেও বাছাই করতে হবে, তার মানে আমি বাছাই করে যদি বলি ইম্পর্টেন্টের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো আছে, তোমাকে দেব হচ্ছে আহ, পার্থক্যটা, পশ্চাৎ বিয়ারিং, সম্মুখ বিয়ারিং, হ্রাস বিয়ারিং, আমি তো আসলে কোনটাই দিতে পারছি না, তারপরে এই অংশটা দিলাম, 1 নম্বর দিলাম। হ্রাসকৃত বিয়ারিং, সম্মুখ বিয়ারিং এটা হচ্ছে 2 নম্বরে দিলাম, এটা সম্মুখ বিয়ারিং এবং পশ্চাৎ বিয়ারিং এটা হচ্ছে 3 নম্বর ক্যাটাগরিতে, হ্রাসকৃত বিয়ারিং এটা 4 নম্বরে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখাও যে সম্মুখ বিয়ারিং পশ্চাৎ বিয়ারিং অন্তর্ফল 180 ডিগ্রি, এটা একটু দেখে যাবা তোমরা, এই অংশটা দেখে যাবা 1 নম্বর ক্যাটাগরির এখানে। আর এখান থেকে যে ম্যাথগুলো ইনশাল্লাহ পাবে, এখান থেকে ম্যাথও পেয়ে যাবা, ঠিক আছে, এখান থেকে ম্যাথও পেয়ে যাবা। তার মানে 3টা ম্যাথ কিন্তু মোটামুটি একটা কমন আমাদের চলে আসলো, এটা 6 নম্বর থেকে, আর একটা হচ্ছে 8 নম্বর থেকে, আরেকটা হচ্ছে 9 নম্বর থেকে, এই 3টা ম্যাথ কিন্তু আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে প্লেন টেবিলের প্লেন টেবিল জরিপের মধ্যে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্লেন টেবিল জরিপ কাকে বলে, এই একটা অংশ, আর এলিডেটেড, এটা এটা 1 নম্বরে আমি রাখবো। তারপরে প্লেন টেবিল জরিপ বলতে কি বোঝায়, প্লেন টেবিল জরিপের মূল নীতি কি, এই নীতিটা আমি 2 নম্বরে রাখবো। এটা 2 নম্বর বললেও ভুল হবে, আমি 1 নম্বর ক্যাটাগরিতেই রাখতে চাই, এটা 1 নম্বর ক্যাটাগরিতেই আমি রাখতে চাই যে এলিডেটেড কি এবং প্লেন টেবিল জরিপের মূলনীতি কি। তার মানে তোমাকে অবশ্যই এখান থেকে কি করতে হবে,
এই দুইটা তোমাকে পড়তে হবে, এটা বাদ দেওয়ার কোনো অপশন নাই। এরপরে কি, প্লেন টেবিল জরিপ দিক স্থাপন বা গোড়াপত্তন কি, এটা 3 নম্বরে রাখলাম আমি, মানে 2 নম্বর ক্যাটাগরিতে রাখলাম। তারপরে 2 বিন্দু সমস্যা 3 বিন্দু সমস্যার বিষয়টা আমরা এগুলো পরে দেখবো এটা। আচ্ছা, সংক্ষিপ্তের মধ্যে কি আছে, প্লেন টেবিল জরিপের বিকিরণ পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। প্লেন টেবিল জরিপের উদ্দেশ্য বলে আলোচনা করে, এটা 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 এই এটা 1 নম্বর, এটাও 1 নম্বর ক্যাটাগরিতে, অর্থাৎ দুইটা ইম্পর্টেন্ট। প্লেন টেবিল জরিপের সুবিধাগুলো কি কি, প্লেন টেবিল জরিপের সুবিধাগুলো কি কি, সুবিধা অসুবিধা এটা 2 নম্বর ক্যাটাগরিতে, অর্থাৎ সুবিধার যে বিষয়টা একবার রিডিং পড়লে কিন্তু এটা ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। হ্যাঁ, এজন্য এটা বাদ দেওয়া যাবে না, যেহেতু যে বিষয়গুলো ইম্পর্টেন্ট এবং একবার পড়লেই বা দুইবার পড়লেই মুখস্থ হয়ে যায়, এই অংশটা কিন্তু বাদ দেওয়া যাবে না। এরপরে যেটা আছে, প্লেন টেবিল জরিপের প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং সরঞ্জাম, এটা কিন্তু বিভিন্ন সময় আমাদের বিপিএসসি বলো, ডুয়েটের অ্যাডমিশন বলো, বিভিন্ন সময় কিন্তু এটা পরীক্ষা এভাবে আসে, অর্থাৎ এমসিকিউ যদি আসে তাহলে আহ, মূল প্লেন টেবিল জরিপ করতে কি কি বিষয়টা লাগে, কি কি যন্ত্রপাতি লাগে, এইগুলো দিয়ে এমসিকিউ কিন্তু আসে। আচ্ছা, এটা এটা 2 নাম্বার ক্যাটাগরিতে রাখলাম। আহ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কিস্তুয়ার জরিপের এগুলো পরবর্তীতে যেগুলো আছে সবই এমসিকিউ আকারে। কিস্তুয়ার জরিপ যেহেতু মূল অধ্যায়, তাহলে মূল অধ্যায় যেহেতু আছে, আমাকে অধ্যায় আকারেই কিন্তু পড়তে হবে, তার মানে এটা 1 নম্বরে আমি রাখবো। কিস্তুয়ার জরিপ বলতে কি বোঝায় এবং এর উদ্দেশ্য কি, এটা 1 নম্বর ক্যাটাগরিতে রাখবো। এরপরে মোজা খতিয়ান, এই খতিয়ান বিষয়টা 2 নম্বর ক্যাটাগরিতে রাখলাম। তারপরে দাখিলা আর এস বিষয়টা একটু, এটা 3 নাম্বার ক্যাটাগরিতে রাখলাম। আম, এই হচ্ছে মোটামুটি। ঠিক আছে, এখানে এখানে এই বিষয়গুলো একটু দেখে গেলে হবে ইনশাল্লাহ। কিস্তর জরিপের উদ্দেশ্য উদ্ধৃত করো, এটা একটু, এটা এটা 1 নম্বর হিসেবে রেখে দিও। এরপরে কিস্তর জরিপের উদ্দেশ্যগুলো বর্ণনা করো, এটা হচ্ছে 1 নম্বর ক্যাটাগরি। তারপরে কিস্তর জরিপের ক্যাডাস্ট্রাল সার্ভে স্কেল এবং যন্ত্রপাতির তালিকা তৈরি করো, এগুলো একটু 2 নম্বর ক্যাটাগরিতে। তারপরে কিস্তর জরিপের ধাপসমূহ ধারাবাহিক উপস্থাপন করো। আচ্ছা, তাহলে এখন এইটা এটা কিন্তু 1 নম্বর ক্যাটাগরিতে আমি রাখবো। এটা এটা স্পেশালি এই অংশটা এটা দেখেই যাবা, ঠিক আছে, এটা দেখে যেতেই হবে। আচ্ছা, ভূ ভূ সম্পত্তির সীমানা এবং কোড। আচ্ছা আচ্ছা, আমরা আমরা শেষে চলে এসেছি। সীমানা চিহ্নিতকরণের প্রয়োজন হয় কেন, এটা 1 নম্বর ক্যাটাগরিতে, এটা এটা এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ বেশি। সীমানা চিহ্নিত প্রয়োজন হয় কেন এবং সীমানা চিহ্নিতকরণ কি কি ধরনের করা হয়, এটা 1 নম্বর ক্যাটাগরিতে দুইটাই। তারপরে হারানো স্টেশন পুনরুদ্ধারের যে কোনো একটা পরীক্ষা আলোচনা করে, এটা 1 নম্বর। আবার এখানে দেখতেই পারছো যে এটা কত সালে আসছে, কতটা ইম্পর্টেন্ট। তাহলে এই হচ্ছে তোমাদের তোমাদের সাজেশন আর কি। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের সাজেশন। এবার হচ্ছে আমি ওভারঅল দুইটা করে কোশ্চিন একটু দাগাই দিতে চাই লাল কালার দিয়ে। যারা সর্বশেষ, আমি কি বলেছি যে সর্বশেষ যারা একটু দেখে যাবা যে এই অংশটা আহ, একটু বেশি ইম্পর্টেন্ট দিক থেকে, যেগুলো দাগাই দিয়েছে ওইগুলো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওইগুলো, তার মধ্যে থেকে ইম্পর্টেন্টের মধ্যে, অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট দাগাই দিয়েছি তার মধ্যে আহ, যেগুলো 1 নম্বর 2 নম্বর আকারে দিয়েছে ওগুলো আগে পড়বা। তারপরেও একটু লাল কালিগুলো যেগুলো আছে এগুলো একটু গুরুত্ব বেশি দিবা। সেটা হচ্ছে এখানে 1 নম্বর যেটা আছে, এটা এখান থেকে একটা। তারপরে কিটেশন জরিপে ব্যবহৃত স্কেল, ক্যাডাস্ট্রাল জরিপ কাকে বলে, হ্যাঁ এই কাকে বলে যেটা আছে, কাকে বলে অর্থাৎ সংজ্ঞা সহ পড়বা এটা। হ্যাঁ, ডেফিনেশন ডেফিনেশন সহ এটা পড়বা। তারপরে কিস্তর জরিপের উদ্দেশ্য এই একটা। তারপরে কিস্তর জরিপ বলতে কি বোঝো, মানে ওই যে কি ডেফিনেশন, এটা ওইটার সাথে এটা অ্যাডজাস্ট হবে আর কি। হ্যাঁ, ওইটার সঙ্গে এটা অ্যাডজাস্ট হবে।
আর এখান থেকে যে ম্যাথ গুলো আছে এগুলো পড়তে হবে। এগুলো সবই পড়তে হবে ম্যাথ গুলো। আমি আর কথা বলছি না, আমি শুধু দাগায় যাচ্ছি। হ্যাঁ, আমি অনেক সময় কথা বলছি তো একটু মাথা, আজকে আমি দুপুর থেকে মাথা ব্যথা করছে। তারপরেও তোমাদেরকে ক্লাসে জয়েন হয়েছি আজকে। এই জন্য আমি নীরবে একটু দাগাই যাই, তোমরা একটু দেখো আর কি। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই 2 নম্বরটা, 2 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, 3 নম্বর চলে গেছে এখানে। ম্যাথগুলো পড়তে হবে, কিন্তু ম্যাথগুলো পড়তে হবে, ম্যাথগুলো পড়তে হবে। রুবেল ভাইয়ের কাছে আছে। আচ্ছা, এই হচ্ছে তোমাদের সাজেশন আর কি। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের সাজেশন। তোমরা কিন্তু ম্যাথ যে চ্যাপ্টার গুলো বলে দিছি আমি, ওইটা একটু ভালো করে দেখবা। আচ্ছা, আমি আমি তোমাদের প্রশ্ন নেব একটু অল্প সময়। সেক্ষেত্রে আমি রেকর্ডেড অফ করে দিলাম।